বাংলাদেশে উচ্চশিক্ষিত নারীদের মধ্যে বেকারত্বের হার প্রায় 22%। যা আমরা অনেক সময় মনে করি যে ক্ষমতায়ন মানে হচ্ছে উচ্চ পর্যায়ের প্রতিনিধিত্ব। সেটা হয়তো একাংশে সত্য, কিন্তু সেটা বড় কথা নয়। ক্ষমতায়নের বড় কথা হচ্ছে যে বিষয়গুলো আমার জন্য গুরুত্বপূর্ণ সেই বিষয়গুলোকে প্রভাবিত করার, পরিচালিত করার এবং নিয়ন্ত্রিত করার স্বাধীনতা আমার আছে কিনা, সেইটি হচ্ছে ক্ষমতা। আর তৃতীয় হচ্ছে যে আজকে আমরা অর্থনৈতিক ক্ষমতায়নের কথা বলছি, নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন। অর্থনৈতিক ক্ষমতায়ন রাজনৈতিক ক্ষমতায়ন, সাংস্কৃতিক ক্ষমতায়ন এবং সামাজিক ক্ষমতায়নের সঙ্গে সংযুক্ত। অর্থনৈতিক ক্ষমতায়নকে আলাদা করে, বিচ্ছিন্ন করে এই জাতীয় ক্ষমতায়নের থেকে আলাদা করে দেখলে পরে একে খণ্ডিতভাবে দেখা হবে। এখন নারীর অর্থনৈতিক ক্ষমতায়নের উপরে ব্যষ্টিক পর্যায়ে, সামষ্টিক পর্যায়ে নানান রকমের আলোচনা হয়েছে। সেই আলোচনার সূত্র ধরে যদি আমি বলি, তাহলে আমার কাছে মনে হয় যে নারীর অর্থনৈতিক ক্ষমতায়নের জন্য 5টি পূর্ব শর্ত আছে। একটি পূর্ব শর্ত হচ্ছে কর্মনিয়োজন এবং উদ্যোগ। দ্বিতীয়টি হচ্ছে আর্থিক অন্তর্ভুক্তি। তৃতীয়টি হচ্ছে তথ্য এবং প্রযুক্তিতে প্রবেশাধিকার। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। এবং চতুর্থটি হচ্ছে সম্পদে অধিকার। এবং শেষটি হচ্ছে যে উদ্যোগের একটা সুযোগ। এবং সেখানে আমাদের নারীরা কতখানি পিছিয়ে আছে সেটা কিন্তু আলোচনায় বেরিয়ে এসছে। আমরা বলেছি এবং আমরা দেখেছি উপাত্ত থেকে যে বাংলাদেশে উচ্চশিক্ষিত নারীদের মধ্যে বেকারত্বের হার প্রায় 22%। আমরা দেখেছি যে 3 লক্ষ উচ্চশিক্ষিত নারী এখনো কাজের জন্য খোঁজ করছেন। শিল্প খাতে নারী শ্রমিকদের অনুপাত 3% মতো, এবং যারা অনানুষ্ঠানিক খাতে কাজ করছেন তাদের 80%ই একটা ঝুঁকিপূর্ণ কাজের মধ্যে ব্যাপৃত আছেন। অতএব কর্মনিয়োজন এবং উদ্যোগের ক্ষেত্রে আমরা ঘাটতিটা দেখতে পাই। আর্থিক অন্তর্ভুক্তির ক্ষেত্রে উপাত্ত বলছে যে 70% নারী কোন রকম ভাবে আর্থিক অন্তর্ভুক্তির মধ্যে অংশগ্রহণ নিচ্ছেন না। আমরা দেখেছি যে তথ্য প্রযুক্তিতে আন্তর্যোগে পুরুষের অংশগ্রহণ যেখানে 55%-এর বেশি, সেখানে নারীদের অংশগ্রহণ 25%-এরও কম। আমরা দেখতে পাচ্ছি এবং আমরা জানি যে সম্পদে নারীর যে অধিকার, জমিতে, ভূমিতে, অন্যান্য সম্পদে, সেটা অত্যন্ত সীমিত।